বাংলাদেশের মতো একটি দরিদ্র রাষ্ট্রের চিত্র যখন এভাবেই পাল্টে ফেলছিলেন শেখ হাসিনা, তখন স্বাভাবিকভাবেই পশ্চিমা বিশ্বের তা গাত্রদাহ হওয়ারই কথা। কারণ কোনো অনুন্নয়নশীল দেশ যদি এভাবে তরতর করে উন্নতি করতে থাকে, তখন তাদের ঋণের জালে আর আটকানো যায় না সেই দেশকে, যার একটি বড় প্রমাণ বাংলাদেশের পদ্মা সেতু। শেখ হাসিনার শাসনামলের পুরো সময়টাই পশ্চিমা বিশ্ব চাচ্ছিল যেন আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যায়। তা না হলে ঋণের বোঝা এবং আধিপত্যবাদ কোনোভাবেই টিকিয়ে রাখা যাবে না বাংলাদেশে। আর সেই ষড়যন্ত্র বাস্তবায়নে শুরু হয় পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রে তারা পাশে টেনে নেয় পাকিস্তান ও তুরস্ককে। ধারাবাহিকভাবে শুরু হয় বাংলাদেশের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি গণ অভ্যুত্থানের চেষ্টা, যা শুরুটা করে 2013 সালের হেফাজতের শাপলা চত্বরে অবস্থানের মাধ্যমে। তবে সে সময় ভেস্তে যায় তাদের ষড়যন্ত্র। কিন্তু এরপরও পশ্চিমা বিশ্ব, বিশেষ করে হিলারি ক্লিন্টনের নেতৃত্বে থাকা ডিপ স্টেট ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সাজাতে থাকে তাদের মেটিকুলাস ডিজাইন। কিন্তু যে ইউনূস 1-11 সময় রাজনীতিতে আসতে গিয়েও তার জনসম্পৃক্ততা না থাকার কারণে -2 ফর্মুলা বাস্তবায়ন করতে পারে নাই, তাকে দিয়ে আবারও একই পন্থায় এগোনোর প্ল্যান পরিবর্তন করে ক্লিন্টন গংরা। বাংলাদেশে ইউনূসকে এস্টাবলিশ করার জন্য কিছু সৈনিক তৈরি করার প্রজেক্ট হাতে নেয় ডিপ স্টেট, যেখানে তারা রিক্রুট করে জঙ্গি ভাবাপন্ন মৌলবাদী গোষ্ঠীকে। আর এই নিয়োগ প্রক্রিয়াটি সরাসরি তত্ত্বাবধান করে পাকিস্তান। কুক্ষিগত করা হয় বাংলাদেশের বেশ কিছু প্রথম সারির গণমাধ্যমকে, যার মধ্যে সবার আগে নাম আসে যমুনা টিভির। আলাদাভাবে ফান্ড বরাদ্দ দেওয়া হয় ইলিয়াস, পিনাকি, কনক সারোয়ার, নাজমুস সাকিব, জুলকারনাইন সায়ের, তাসনিম খলিলের মতো ব্যক্তিদের, যাদের অ্যাসাইনমেন্ট ছিল শুধু শেখ হাসিনার বিরুদ্ধে সত্য মিথ্যা মিলিয়ে দিনের পর দিন ন্যারেটিভ তৈরি করা। যে ন্যারেটিভের মূল কনসেপ্ট ছিল শেখ হাসিনার সময়কালে যত চুক্তি করা হচ্ছে ভারতের সাথে, তার সকল কিছু ভারতের স্বার্থে, বাংলাদেশের কোনো উপকার হবে না। সেই ন্যারেটিভের একটি অংশ ছিল সারা দেশব্যাপী ভারতীয় পণ্য বয়কট। যদিও ভারত থেকে আমদানি করা চাল খেতে সমস্যা ছিল না দেশের মানুষের, কিন্তু হুজুগে ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন করছিল মৌলবাদীরা। কেমন চলছে ভারতীয় পণ্যের বয়কট? ইন্ডিয়া আউট প্রোগ্রাম। শুধু সোশ্যাল মিডিয়ার ন্যারেটিভেই থেমে থাকেনি ষড়যন্ত্রকারীরা। তাদের প্রধান উদ্দেশ্য ইউনূসের জন্য সৈনিক তৈরি করার প্রজেক্টও চলমান ছিল সমান তালে। 2018 সাল হঠাৎ করে শুরু হয় সড়ক আন্দোলন। তার কিছুদিনের মাথায় নুরুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের কোটা বিরোধী আন্দোলন। যে আন্দোলন দুটিকে কেন্দ্র করে পশ্চিমা ডিপ স্টেট ও পাকিস্তানের আইএসআই সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিল বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে মৌলবাদী রাষ্ট্র তৈরি করার। কিন্তু সে সময় বাংলাদেশ আওয়ামী লীগের যোগ্য নেতৃত্ব ও বেনজিরের মতো পুলিশ কর্মকর্তার চৌকুশ পদক্ষেপ ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের গোয়েন্দা তথ্যের কারণে ভেস্তে যায় পাকিস্তানিদের ষড়যন্ত্র। কিন্তু খেলা এখানেই শেষ হয়নি। ডিপ স্টেট ও আইএসআই তাদের ষড়যন্ত্রের চাল পরিবর্তন করলো। তারা শুরু করলো এই 2018 সালে যে স্কুলের বাচ্চাদের রাস্তায় নামিয়েছে শেখ হাসিনা তথা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তাদের মধ্যে থেকে কট্টর মৌলবাদী মানসিকতার ছেলে মেয়েদের বের করে আনার প্রকল্প। যার ফলে আমরা দেখতে পেলাম 2020 সালের 19 সেপ্টেম্বর যমুনা টেলিভিশনে প্রচারিত একটি প্রতিবেদনে রহস্যজনকভাবে এমন কিছু লোকদের, যারাই বর্তমানে জঙ্গি রাষ্ট্র পরিচালনা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজে অনিয়মের একটি প্লট সাজিয়েছে কয়েকজন যুবক যুবতী। ঠিক সেই সময় বাংলাদেশের অন্য কোনো গণমাধ্যম খবর পেল না, পেল শুধু যমুনা টিভি। দেখানো হলো কিছু অনিয়মের চিত্র, আর টিভিতে বক্তব্য প্রচার করা হলো এমন ব্যক্তিদের যাদেরকে বর্তমানে সবাই চিনেন জুলাই ষড়যন্ত্রকারী হিসেবে। সার্টিফিকেট তোলার মতো নর্মাল একটা কাজেও যদি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে দিনের পর দিন ঘুরতে হয়, তাহলে তো এটা হলো না। এর কিছু আগেই আরেকটি প্রতিবেদন প্রকাশ করে যমুনা টিভি, যেখানে হিরো বানানোর চেষ্টা করা হয় মহিউদ্দিন রনিকে, পরিচিত করা হয় সারা বাংলাদেশে। আমার শরীরে আমি পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে পুরো ছাই হয়ে যায়, এইখানে মাটির সাথে মিশে যাবো, তারপর এই দেশে আমি কোথাও যাবো না। সমস্যার সমাধান যেহেতু এখানে সমস্যার সমাধান প্রয়োজন, এখানে সমস্যার সমাধান করে আমি যাবো। যমুনা টিভির কাজ ছিল যে ছেলে মেয়েদের নাম এবং পরিচয় পাঠানো হবে আইএসআই এর দপ্তর থেকে, তাদেরকে বাংলাদেশের সাধারণ জনগণের কাছে পজিটিভলি তুলে ধরা, দেখানো তারা ন্যায় নীতির কথা বলছে, তাদের মতো প্রজন্মের কাছেই বাংলাদেশ নিরাপদ। জয় বাংলা, বাংলার জয় হবে হবে হবে। যদিও এসব বিষয় প্রথম থেকেই বুঝতে পারছিল আওয়ামী লীগের নীতি নির্ধারকরা, কিন্তু দলটির দীর্ঘদিন ক্ষমতায় থাকায় নিজ দলের ভিতরে এত বেশি গ্রুপিং সৃষ্টি হয় যে তৃণমূলের নেতা নেত্রীদের কাছে তরুণ প্রজন্মকে সত্যিকার মুক্তিযুদ্ধের আদর্শ শিক্ষা দেওয়ার কার্যক্রমের চেয়ে নিজেদের আধিপত্য টিকিয়ে রাখার যুদ্ধটাকেই বড় মনে হয়েছে, যার ফলাফল 2024 সালের ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশকে জঙ্গিদের দখল।
সকল ষড়যন্ত্রের পর সফল হলো পশ্চিমাদের অপারেশন স্টেপ ডাউন শেখ হাসিনা। আর বাংলাদেশের মানুষ বুঝতে পারলো বিগত দিনে পেইড যমুনা টিভি যাদেরকে বাংলাদেশের ন্যায় নীতির পোস্টার বয় দেখিয়েছে তারাই পর্দার আড়ালের সব থেকে বড় ফেরাউন। এরা প্রত্যেকে এক একটি পাকিস্তানের দালাল। তারা বিশ্বাস করে না বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, 1971-কে। তারা মুছে ফেলতে চায় পাকিস্তানের লজ্জাজনক অধ্যায় 1971 সালের পরাজিত হওয়ার ইতিহাস। মুছে ফেলতে চায় ভারতের অকৃত্রিম ভালোবাসা এবং বন্ধুত্বপূর্ণ কর্মকাণ্ডগুলো। স্ট্যাবলিশ করতে চায় এক মিথ্যা ন্যারেটিভ। অথচ একবার উচ্চারণ করে না পাকিস্তানের অত্যাচার নিপীড়নের কথা, বিহারিদের গণহত্যার কথা, ভারতের অস্ত্র ট্রেনিং এবং 1 কোটির বেশি শরণার্থীকে আশ্রয় দেওয়ার কথা। চিহ্নিত শত্রু পাকিস্তানকে বাংলাদেশের বন্ধু হিসেবে দেখানোর নতুন আরেক ন্যারেটিভ নিয়ে কাজ করছে পিনাকি, ইলিয়াস, হাসনাত, সার্জিসরা। বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র চলমান তা যদি এভাবেই চলতে থাকে তাহলে না থাকবে বাংলাদেশ, না থাকবে প্রকৃত ইসলাম, না থাকবে প্রগতিশীলতা। বাংলাদেশ রূপ নেবে আরেকটি ভিক্ষুকের দেশ পাকিস্তানের মতো। তাই এখনই সময় এইসব ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করে শেখ হাসিনার আধুনিক বাংলাদেশ গড়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর।